শুরু করতেছি কোষের গঠন এর আজকে ষষ্ঠ লাইভ ক্লাস। সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই জয়েন করো। ততক্ষণে আমি ক্লাস লিঙ্কটা অন্যদেরকে দিয়ে দিচ্ছি, আর সবাই শেয়ার করে ফেলো। হ্যাঁ, ক্লাসটা সবাই জয়েন করো। আমরা কিছুক্ষণ সময় নেব, সবাই জয়েন করো। হ্যাঁ, সবাই ক্লাসে জয়েন করো। সবাই জয়েন করে ফেলো। সবাই জয়েন করো। অ্যাপিস ইন্ডিকা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? একটুখানি দাঁড়াও। হ্যাঁ, অন্যরা জয়েন করুক। এই ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, যাতে করে সবাই ক্লাসে জয়েন হতে পারে। হ্যাঁ, লাইভ ক্লাসে জয়েন করো সবাই। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ওকে, দাঁড়াও, আমাদের পেইড ব্যাচের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। নেফ্রন 2.0 কই গেল? ওকে, ডান। আসো, আমরা পড়ায় ফেরত আসি। ঠিক আছে, ওকে। তোমাদেরকে প্রথমেই একটা কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে সিলিয়া তৈরি করে কোন অঙ্গাণু? যারা গত ক্লাস করেছো তারা এটা পারবা। সিলিয়া তৈরি করে কোন অঙ্গাণু বলো দেখি। অপশন দিব? রাইবোসোম, লাইসোসোম, নাকি গলগি বডি, নাকি সেন্ট্রিওল? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। বলো তো কোনটা সঠিক। সিলিয়া তৈরি করে কোন অঙ্গাণু? রাইবোসোম, লাইসোসোম, গলগি বডি, নাকি সেন্ট্রিওল? যারা গত ক্লাস করেছো তাদের এটা পারার কথা। আপিস ইন্ডিকা, বলো তো কোনটা হবে। সিলিয়া তৈরি করে কোন অঙ্গাণু? হ্যাঁ, সিলিয়া আর ফ্লাজেলা এগুলো চলাফেরায় সাহায্য করে। তো এই চলনে সাহায্য করা সিলিয়া আর ফ্লাজেলা তৈরি করে সেন্ট্রিওল। কে তৈরি করে ভাইয়া? সেন্ট্রিওল। ওকে, শোনো, এই অধ্যায়টার মধ্যে যা যা ছিল কোষ এর গঠন অধ্যায়ের, খেয়াল করো, কোষ-এর গঠনের মধ্যে যতগুলো অঙ্গাণু ছিল, কোষীয় অঙ্গাণু
সবগুলো কোষীয় অঙ্গাণু আমরা কমপ্লিট করে ফেলেছি বিগত ক্লাসগুলোতে। আজকে আমরা শিখব, কি শিখব ভাইয়া? ক্রোমোজোম। কি শিখব আজকে? আমাদের আলোচনার টপিক ক্রোমোজোম, ঠিক আছে? আর 2-3টা ক্লাসের মধ্যেই আমাদের এই বিশাল বড় একটা চ্যাপ্টার, সব থেকে কঠিন একটা চ্যাপ্টার, কোষের গঠন শেষ হয়ে যাবে। ওকে, তো আসো আমরা ক্রোমোজোম নিয়ে পড়া শুরু করি। সবাই তো ক্রোমোজোম চিনো, ঠিক না? হ্যাঁ, আসো ক্রোমোজোম সম্পর্কে একটা বেসিক ধারণা দিই যে ক্রোমোজোম জিনিসটা কি। আমরা জানি যে এটা হচ্ছে একটা কোষ। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ভাইয়া? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ঠিক না? হ্যাঁ, ক্রোমোজোমের মধ্যে কি থাকে আবার? এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আরএনএ। এই ডিএনএ আরএনএর মধ্যে আবার কি থাকে? জিন থাকে। তো এই জিনিসগুলো কি করে? এগুলো আমাদের বৈশিষ্ট্য কন্ট্রোল করে। এই জিনের কাজ কি ভাইয়া? আমাদের বৈশিষ্ট্য কন্ট্রোল করা। তুমি রাগী হবা নাকি তুমি শান্ত হবা, তুমি তোমার বাবার মতো হবা নাকি তোমার মায়ের মতো দেখতে হবা, এগুলা কে কন্ট্রোল করে ভাইয়া? জিন। জিন কোথায় পাওয়া যায়? ডিএনএ আরএনএতে। ডিএনএ আরএনএ কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে পাওয়া যায়। এই ক্রোমোজোম আবার কিসের মধ্যে পাওয়া যায়? কোষের মধ্যে পাওয়া যায়। কোষ কোথায় পাওয়া যায়? তোমার আমার মধ্যে, বিভিন্ন প্রাণী উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্রোমোজোমের বেসিকটা বুঝতে পারছি। এখন এই ক্রোমোজোম কি করে? বংশগতীয় উপাদান। আচ্ছা, ঠিক আছে। ক্রোমোজোম কি নিয়ে গঠিত? দেখো, এই অংশটাতে যাচ্ছি, একটু পরেই যাচ্ছি। হ্যাঁ, আগে আলোচনাগুলো শেষ করি। ক্রোমোজোম মেইনলি যে জিনিসটা নিয়ে গঠিত সেটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন কি? শোনো, বায়োলজিতে যত জায়গায় আমরা ইন কথাটা পাবো, ইন, দেখো ক্রোমাটিনের মধ্যে ইন আছে না? ক্রোমা প্লাস ক্রোমাট, ক্রোমাটিন, ক্রোমাটিন, এখানে ইন কথাটা আছে। বায়োলজিতে যত জায়গায় আমরা ইন কথা পাবো, বেশিরভাগ ক্ষেত্রে সেটা এক ধরনের প্রোটিন হয়। কি হয় ভাইয়া? প্রোটিন। ইন থাকলে কি হয়? প্রোটিন। যেমন হিমোগ্লোবিন, এইচবিতে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন, ইনসুলিন এক ধরনের প্রোটিন। ওকে, আচ্ছা, তাহলে ক্রোমোজোম কি নিয়ে গঠিত? মেইনলি প্রোটিন নিয়ে গঠিত। এই প্রোটিনটার নাম কি ভাইয়া? ক্রোমাটিন। তাহলে ক্রোমোজোম যে প্রোটিন নিয়ে গঠিত তার নাম কি ভাইয়া? ক্রোমাটিন। ওকে, আচ্ছা, এই ক্রোমাটিন নিয়ে আমাদের ক্রোমোজোম গঠিত। ওকে, তো এখন এই ক্রোমাটিন আবার 2 ধরনের। ক্রোমাটিন কয় ধরনের ভাইয়া? 2 ধরনের। কি কি? ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। এখন খেয়াল করো, ক্রোমোজোমের মধ্যে যেন কি থাকে ভাইয়া? আমরা পড়েছি, একটু আগেই বললাম যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, রাইট? তো মেনলি হচ্ছে আমরা ডিএনএকেই ধরি, কারণ ডিএনএ বেশি শক্তিশালী, ডিএনএ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আরএনএ থাকবে। ওকে, তো বাসায় এরকম অনেক মানুষ থাকে না যারা কোনো কাজ করে না কিন্তু তাও বাসায় থাকে? হ্যাঁ, থাকে। আবার তো এই ক্রোমোজোমের মধ্যেও এরকম কিছু কিছু ডিএনএ থাকে যারা আসলে কোনো কাজ করে না, তারপরেও ওরা ডিএনএ হিসেবে আছে। এই যে ডিএনএর কাজ যে বংশগতি বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, তো কিছু কিছু ডিএনএ আছে যারা কোনো কাজই করে না, এমনি চুপচাপ আছে। তো চুপচাপ ডিএনএকে আমরা কি বলবো ভাইয়া? নিষ্ক্রিয় ডিএনএ। আর যারা কাজ করবে, অ্যাক্টিভ ডিএনএ, তাদেরকে বলবো সক্রিয় ডিএনএ। তো এই সক্রিয় ডিএনএ মানে কি? এরা প্রকৃতপক্ষেই ডিএনএ, এরা কাজ করতেছে। তো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে প্রকৃত, এই কথাটা বায়োলজিতে প্রকৃতকে কি বলে ভাইয়া? ইউ বলে, মনে আছে? রাইট। এই সক্রিয় ডিএনএ এরা হচ্ছে প্রকৃত ডিএনএ, কারণ এরা কাজ করবে, রাইট? তাহলে এই প্রকৃত মানে হচ্ছে ইউ। ইউ মানে হ্যাঁ, প্রকৃত। এরা কাজ করে, সক্রিয় ডিএনএ কাজ করে, হ্যাঁ কাজ করে। ইউ, ইউ মানে হ্যাঁ। তাহলে যেই ক্রোমাটিনে সক্রিয় ডিএনএ থাকে তাদেরকে বলে ইউ ক্রোমাটিন। আর যে সকল ডিএনএ কোনো
কাজ করে না, নিষ্ক্রিয় ডিএনএ, তারা হচ্ছে হেটারোক্রোমাটিন। ঠিক আছে ভাইয়া? তাহলে ইউক্রোমাটিন কি আর হেটারোক্রোমাটিন কি আমরা কি বুঝেছি? ওকে। এখন এই যে নিষ্ক্রিয় ডিএনএ, যারা দেখবা যে নিষ্ক্রিয়, কোনো কাজ করে না, তারা কি থাকে, সবাই মিলে কি করে, আড্ডা দেয়, ঠিক না? এখানে ওখানে জটলা পাকায়, আড্ডা দেয়। তো এই নিষ্ক্রিয় ডিএনএ কি করে, নিষ্ক্রিয় ডিএনএ এরা আড্ডা দেয়, মানে কি অধিক কুণ্ডলিত থাকে, এরকম ঘন অবস্থায় থাকে, অধিক কুণ্ডলিত। তাহলে এরা কি থাকবে, অধিক কুণ্ডলিত অবস্থায় থাকবে, নিষ্ক্রিয় ডিএনএ। ওকে, এরা হচ্ছে হেটারোক্রোমাটিন। আর ইউক্রোমাটিন কি করবে ভাইয়া, ইউক্রোমাটিন এরা সক্রিয় ডিএনএ, কাজে এদের আড্ডা দেওয়ার সময় নাই, এরা একা একা থাকবে, কম কুণ্ডলিত থাকবে, এরা হচ্ছে ইউক্রোমাটিন। তো এখন যদি তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে হেটারোক্রোমাটিন কি ইউক্রোমাটিন কি, পারবা না? আচ্ছা, বলো দেখি হেটারোক্রোমাটিন কাকে বলে? আপিস ইন্ডিকা, সব ক্লাস শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কমেন্টে বলো তো ইউক্রোমাটিন কি, তাহলে পড়া কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষার জন্য নাম্বার কমপ্লিট। হ্যাঁ বলো দেখি ইউক্রোমাটিন কি, তোমরা কমেন্ট করতে থাকো, তারপরের অংশে আমরা চলে যাই। তো এই যে আমাদের ক্রোমোজোমে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ক্রোমাটিন আমরা পড়লাম। তারপর থাকে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি, এটা আমরা সেই 6, 7, 8, 9, 10 থেকে পড়ে আসতেছি, যে এরকম ক্রোমোজোমের এই মাঝখানে সেন্টারে কিছু একটা গোল গোল থাকে, রাইট? হ্যাঁ, এই গোল গোল অংশটার নাম সেন্ট্রোমিয়ার। নাম দেখেই বুঝতেছি সেন্টারে থাকবে সেন্ট্রোমিয়ার। ওকে, তো খেয়াল করো, আমরা পড়তেছি ক্রোমোজোম। কি পড়তেছি ভাইয়া? ক্রোমোজোম। তো এখন এই ক্রোমোজোম, বলো তো ক্রোমোজোমের ক্রোম কথাটার মানে কি? ক্রোম মানে হচ্ছে ভাইয়া কালার, কারণ কি ক্রোমোপ্লাস্ট। এই যে গত ক্লাসেই আমরা পড়েছিলাম, বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে কি? কালারফুল প্লাস্টিড। প্লাস্ট মানে প্লাস্টিড, আর ক্রোমো মানে কালার, কাজেই কালারফুল প্লাস্টিডকে বলে ক্রোমোপ্লাস্ট। তাহলে আমরা যদি বলি যে ক্রোমোজোম হচ্ছে কালারফুল একটা জিনিস, তাহলে কি ভুল হবে বলো তো? না, হবে না। ক্রোমোজোম হচ্ছে কালারফুল একটা জিনিস। আর সেন্ট্রোমিয়ার কি থাকে ভাইয়া? সেন্টারে থাকে। সো এই ব্যাপারটা আসলে কেমন, আসো দেখাই। এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমের এই যে সেন্টারে কিছু একটা থাকে, হ্যাঁ খেয়াল করো, এই সেন্টারে যে অংশটা থাকবে তাকে বলে সেন্ট্রোমিয়ার। তো এই পুরা ক্রোমোজোমটা কালারফুল, কিন্তু সেন্ট্রোমিয়ার অংশটা কালারফুল হবে না। সেন্ট্রোমিয়ার অংশটা কালারফুল হবে না, এই জন্য একে বলা হয় রঞ্জিত ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল। অরঞ্জিত মানে কি? যেটা কালারফুল না। অরঞ্জিত মানে কি? যেটা রং নাই। তাহলে সেন্ট্রোমিয়ার কাকে বলে? সুন্দর করে পরীক্ষায় কি লিখবা, যে সেন্ট্রোমিয়ার কাকে বলে? ক্রোমোজোমের কেন্দ্রে যে অরঞ্জিত অঞ্চল থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। শেষ। সুন্দর না? ওকে। রত্না ইসলাম প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই যে প্রিয়া অনেকজনকে মেনশন দিয়েছে, ভেরি গুড। এই তোমরা ফ্রেন্ডদের মেনশন দাও না কেন? আচ্ছা, তাহলে আমরা সেন্ট্রোমিয়ার পড়ে ফেললাম। এরপর বাহু। বাহু জিনিসটা কি আসো দেখি। এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, শেষ। ক্রোমোজোম সাধারণত কি রঙের হয়? যে কোনো রঙের হতে পারে। মাশরাফি মাহি, এনি কালার। কাইনোটোকোর। কাইনোটোকোর কি জিনিস? কি বলছে দেখো, প্রতিটি সেন্ট্রোমিয়ারের পাশে কিছু একটা থাকে, তাকে কাইনোটোকোর বলে। আসো আমরা দেখি যে কাইনোটোকোর জিনিসটা কি। এই যে প্রতিটি সেন্ট্রোমিয়ারের পাশে এই রকম কিছু জিনিস থাকে, এটাকে বলে কাইনোটোকোর। এই যে এইরকম কিছু জিনিস থাকে সেন্ট্রোমিয়ারের পাশে, তাকে বলে কাইনোটোকোর। ওকে, এবার ক্রোমোমিয়ার কি? ক্রোমোমিয়ার কি? ক্রোম মানে কি? কালারফুল। তাহলে আমরা বুঝতেছি যে সেন্ট্রোমিয়ার কালারফুল না হইলেও
সেন্ট্রোমিয়ার কালারফুল না হলেও ক্রোমোমিয়ার কালারফুল হবে, কারণ এখানে ক্রোম আছে, কালার, রাইট? হুম। মাশরাফি মাহি, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আমরা সবাই মিলে ক্লাস করি। বুঝতেছো ক্লাসে? আচ্ছা, তো ক্রোমোমিয়ার জিনিসটা কি ভাইয়া? ক্রোমোমিয়ার হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ার কালারফুল না, কিন্তু ক্রোমোমিয়ার কালারফুল। তো এই যে আমাদের যে ক্রোমোজোমের বাহুগুলো আছে, এই বাহুতে এরকম খাঁজকাটা গোল গোল কিছু অংশ থাকতে পারে। তো যদি এইরকম কিছু অংশ থাকে তখন সেগুলোকে বলে ক্রোমোমিয়ার। ওকে। গৌণ কুঞ্চন বা গৌণ খাস কি জিনিস? গৌণ কুঞ্চন বা গৌণ খাস কি জিনিস? এই যে এই ক্রোমোজোমটাকে দেখো, এই যে আমি যে ক্রোমোজোমটা আর্ট করেছি, এইরকম একটা ক্রোমোজোম দেখো এখানে। তো এই যে দেখো, এই যে ক্রোমোজোমের মাঝখানে এখানে একটা খাস হয়ে গেছে না? খাস মানে কি? কুচকানো। খাস মানে কি ভাইয়া? কুচকানো। আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা খাস। এই যে এই অংশটা কুচকে গেছে, খাস তৈরি হয়ে গেছে, রাইট? হ্যাঁ। তো খেয়াল করো তো, এই দুইটা বাহুর মধ্যে এইখানে খাস হয়ে গেছে না? এই যে খাস হয়ে গেছে, রাইট? খাস মানে হচ্ছে কুঞ্চন। খাস মানে কি ভাইয়া? কুঞ্চন। খাস মানে কি? কুঞ্চন। তো এইটা হচ্ছে প্রধান খাস, বা আমরা বলতে পারি মুখ্য কুঞ্চন। মুখ্য মানে কি ভাইয়া? প্রধান। তো এই বাহুতে দেখো, এইখানে আরেকটা খাস তৈরি হয়েছে, এটা কিন্তু প্রধান খাস না, তাহলে এটাকে আমরা কি বলবো? অপ্রধান খাস বা গৌণ কুঞ্চন। ফারদিন ক্লাসে চলে আসছে। ফারদিন কেমন আছো? আসমাউল হুসনা সাবিহা, ভালো আছো সাবিহা? ক্লাস করো। তাহলে মুখ্য কুঞ্চন হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারে যেটা থাকবে সেটা মুখ্য কুঞ্চন, আর এইখান ছাড়াও যদি অন্য কোথাও খাস থাকে সেটা হচ্ছে গৌণ কুঞ্চন। তো গৌণ কুঞ্চনের পরে কি হয়েছে দেখো, এখানে একটা গোল অংশ তৈরি হয়ে গেছে। এই অংশটাকে আমরা বলতেছি স্যাটেলাইট। কি বলতেছি ভাইয়া? স্যাটেলাইট। তো এই দিকে স্যাটেলাইট আছে, এই দিকে স্যাটেলাইট নাই, এটাকে আমরা বলতেছি স্যাটেলাইট। ওকে। তাহলে আমরা বলতে পারি যে একটা ক্রোমোজোমের বাহুর গৌণ কুঞ্চনের পরে যে অংশটা, গোলাকার অংশটা দেখা যায়, তাকে বলা হয় স্যাটেলাইট। ঠিক আছে? ওকে। তাহলে স্যাটেলাইট কি এটা আমরা বুঝলাম। পরীক্ষা আসতে পারে যে স্যাটেলাইট পাওয়া যায় কোথায়? এরকম একটা উদ্ভিদের নাম হচ্ছে সোলা। সোলার কয় নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ঠিক আছে? 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ওকে, এই পর্যন্তই, আর কিছু লাগবে না। যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে বলে স্যাট ক্রোমোজোম। শোনো, স্যাট বানান কিন্তু এসএটি, নট এসএডি। এই এসএডি কিন্তু না, এসএটি। হ্যাঁ, স্যাট ক্রোমোজোম। এই বুঝতেছো ক্লাসে? ওকে। আবার দেখো, টেলোমিয়ার জিনিসটা কি? টেল মানে কি বলো তো? টেইল, TAIL, টেইল মানে লেস। টেল মানে কি ভাইয়া? লেস। কাজেই আমরা বুঝতে পারতেছি যে লেজের দিকের অংশটাকে টেলোমিয়ার বলবে, রাইট? মিয়ার মানে কি জানো? টেল মানে লেস। এই টেলোমিয়ার কথাটা আসছে টেল থেকে, টেল মানে লেস। আর এই মিয়ার মানে কি ভাইয়া? মিয়ার মানে হচ্ছে পার্ট। পার্ট মানে কি? অংশ। তাহলে টেলোমিয়ার কি? একটা ক্রোমোজোমের লেজের দিকের অংশকে আমরা বলবো টেলোমিয়ার। ওকে। ফারদিনের ওয়াইফাই নাই, আচ্ছা সমস্যা নেই, তুমি পরে রেকর্ডেড ক্লাস করে নিও। হ্যাঁ, আচ্ছা। পার্টকে বলা হয় টেলের, মিয়ার মানে কি? পার্ট। কাজেই টেল বা লেজের পার্টকে বলা হয় টেলোমিয়ার। তাহলে এই যে লেজের পার্ট কি? এই যে দেখো, এটা একটা বাহু, বাহুর এটা লেস, এটা লেস, এটা লেস, এটা লেস। তো এই লেজের পার্টগুলোকে কি বলবো ভাইয়া? টেলোমিয়ার। ওকে। তো টেলোমিয়ার অংশটাতে একটা এনজাইম পাওয়া যায়, টেলোমারেস। খেয়াল করো, বায়োলজিতে যত জায়গায় আমরা এস পাবো, সম্ভাবনা আছে যে এস মানে হচ্ছে এনজাইম। এস মানে কি ভাইয়া? এনজাইম। শোনো, এই কথাগুলো তোমার সব স্যার বলবে না, সব টিচার তোমাকে শেখাবে না। এস মানে এনজাইম, টেলোমারেস এটা হচ্ছে একটা এনজাইম। এখন বলো তো নিচের কোনটি এনজাইম? তোমাদেরকে আমি যদি বলি
সুক্রোজ কি কোনো এনজাইম হতে পারে? না। এনজাইমের নাম কি হবে ভাইয়া বলো তো? সুক্রেজ। কারণ কি? কারণ এখানে এস আছে, যেখানেই এস থাকবে, এস মানে এনজাইম। ক্লিয়ার? কিন্তু সুক্রোজ কোনো এনজাইম না। ল্যাকটোস এটা কোনো এনজাইম না, এটা খাবার। ল্যাকটেস এটা হচ্ছে এনজাইম। ওকে, দেখছো বায়োলজিতে কত গ্রামারের মতো চমৎকার কিছু জিনিস আছে যেগুলো শিখলে তোমার বায়োলজি খুবই ইজি লাগবে। তাহলে টেলোমারেজ একটা কি ভাই? একটা একটা এনজাইম। আবার মজার ব্যাপার হচ্ছে সকল এনজাইম হচ্ছে প্রোটিন। সকল এনজাইম কি ভাইয়া? প্রোটিন। দেখছো? আর প্রোটিন চিনার উপায় কি? প্রোটিন চিনার একটা স্পেশাল উপায় আছে। প্রোটিন চিনা যায় ইন কথাটা থাকলে, যেমন ক্রোমাটিন। এই বুঝতেছো সবাই? সাবিহা, ফারদিন, মাহি, আর কে করতেছো? প্রিয়া, আপিস, ইন্ডিকা, ক্লাস বুঝতেছো? ম্যাট্রিক্স। তো এই যে টেলোমিয়ার অংশটাতে পাওয়া যায় টেলোমারেস এনজাইম। টেলোমারেস এনজাইমের গুরুত্ব কি? এই এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। ভাইয়া জরা কি? জরা মানে বয়স্ক, বৃদ্ধ। এই টেলোমারেস এনজাইম আমাদেরকে সহজে বৃদ্ধ হতে দেয় না। ওকে, সাবিহা বুঝতেছে, আসমাউল হোসনা সাবিহা। ওকে, অন্যরা বুঝতেছো? আচ্ছা, তাহলে টেলোমারেস এনজাইম থাকে। টেলোমারেস এনজাইম কি করে? জরা রোধে কাজ করে। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অস্তিত্ব প্রমাণিত হয় নাই, কাজেই ম্যাট্রিক্স জানতে হবে না। ম্যাট্রিক্স নাই, কিন্তু এখানে কিছু কিছু বিজ্ঞানী মনে করেছিল যে ম্যাট্রিক্স নামের কিছু একটা জিনিস থাকতে পারে। পরে দেখা গেল যে আসলে ম্যাট্রিক্স নাই, এটা প্রমাণ করা যায়নি। ঠিক আছে। পেলিকল। কিছু কিছু বিজ্ঞানী মনে করেন যে এই যে ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণী আছে, হ্যাঁ, এই যে এই দিকে একটা পাতলা আবরণী আছে, এই আবরণীটাকে বলা হচ্ছে পেলিকল। ক্রোমোজোমের বাইরের পাতলা আবরণীকে বলা হচ্ছে পেলিকল। এটার অস্তিত্ব প্রমাণিত হয় নাই, কিন্তু এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? ওকে, আমরা ক্রোমোজোমের গঠন শিখে ফেলেছি। দেখো ক্রোমোজোমের গঠনে কি ছিল? ক্রোমাটিন। ক্রোমাটিন কি ভাইয়া? এক ধরনের প্রোটিন। ক্রোমাটিন কয় ধরনের? হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিনে নিষ্ক্রিয় ডিএনএ থাকবে, এরা কোনো কাজ করবে না, এবং যেহেতু কাজ করবে না এরা আড্ডা দিবে, অধিক কুণ্ডলিত থাকবে, অনেক ঘন অবস্থায় থাকবে। ইউক্রোমাটিন, এখানে সক্রিয় ডিএনএ থাকবে, কারণ ইউ মানেই সক্রিয় বা প্রকৃত, এবং এরা কম কুণ্ডলিত থাকবে, আড্ডা দেওয়ার সময় নাই, কারণ এরা কাজ করে। ওকে, ক্রোমাটিড। ক্রোমাটিড অংশটা মিস্টেক করে ফেলছি। আচ্ছা, ক্রোমাটিড কি? এই যে ধরো এটা একটা ক্রোমোজোম, এই যে পুরাটা একটা ক্রোমোজোম না ভাইয়া? হ্যাঁ, তো এই ক্রোমোজোমের এই অংশটা একটা ক্রোমাটিড, এই অংশটা একটা ক্রোমাটিড, শেষ। এই অংশটা একটা ক্রোমাটিড, এই অংশটা একটা ক্রোমাটিড। ওকে, বাহু। বাহু কি ভাইয়া? এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। কাইনোটোকর কি ভাইয়া? এই যে সেন্টারে থাকে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের পাশে এরকম কিছু অংশ থাকে, সেটাকে বলে কাইনোটোকর। ক্রোমোমিয়ার, গৌণকুঞ্চন। আচ্ছা, সবই তো বুঝাই দিলাম, বুঝো না এরকম কে কে আসো বলো? টেলোমারেস এনজাইম কাজ করে না, বুড়ি হয়ে যাচ্ছি। আমার টেলোমারেস এনজাইম খুবই অ্যাক্টিভ, বুঝছো সাবিহা? আমার বয়স কত বছর? প্রায় 24 বছরের মতো। আর 2 বছর পরে ডাক্তার হয়ে যাব, কিন্তু আমাকে দেখলে এখনো পিচ্চি লাগে। আমাকে দেখলে এখনো পিচ্চি লাগে, মানে আমার চেহারায় কোনো বয়সের ছাপই বোঝা যাচ্ছে না। এই যে ছবিতে তো অন্যরকম দেখো, কিন্তু তুমি যদি সরাসরি আমাকে দেখো তুমি নিজেই অবাক হয়ে যাবে যে আল্লাহ, ভাইয়া এত পিচ্ছি। আচ্ছা, তো এই যে আমি আমাকে দেখতে এত তরুণ লাগতেছে কেন, বয়স্ক হচ্ছি না কেন? আমার টেলোমারেস এনজাইম খুবই অ্যাক্টিভ, খুবই শক্তিশালী। আচ্ছা, তো এখন এই যে ক্রোমোজোমের আমরা গঠন পড়ে ফেললাম। এখন একটা ক্রোমোজোম কোথায় থাকে? কোষে থাকে, ঠিক না ভাইয়া? ক্রোমোজোম কোথায় থাকে ভাইয়া?
এই যে কোষে থাকে। এখন কথা হচ্ছে ক্রোমোজোম কতগুলা থাকে। ক্রোমোজোম যদি জোড় সংখ্যক থাকে তখন তাকে বলে ডিপ্লয়েড। যদি কোনো কোষে ক্রোমোজোম জোড় সংখ্যক থাকে তখন তাকে বলে ডিপ্লয়েড। আর যদি জোড় না থাকে, বিজোড় অবস্থায় থাকে, তখন তাকে বলে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল, মানে ওদের জোড়া নাই। হ্যাপ্লয়েড মানে কি? সিঙ্গেল। হ্যাপ্লয়েড মানে কি ভাইয়া? হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল, ডিপ্লয়েড মানে ডাবল। ওকে, এই যে 26 তারিখ গণবিবাহ হবে, সবাই ডিপ্লয়েড হয়ে যাবে। ওকে। মাশরাফি মাহি বলেছে দাওয়াত দিয়েন ভাই, বাসায় গিয়ে দেখব। হ্যাঁ দাওয়াত, আচ্ছা দাওয়াত থাকলো, তোমরা হচ্ছে মিরপুরে চলে আসবা। হ্যাঁ, মিরপুর 14তে চলে আসবা, এসে আমাকে নক দিবা। আসার আগে আমাকে নক দিও। হ্যাঁ, তাহলে আমি কখন ফ্রি থাকবো বলে দেব। মিরপুরে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারবা। ওকে। তাইয়েবাব জ্যোতি বলেছে পেলিকল কি ভাইয়া? জ্যোতি শোনো, এই যে আমাদের এটা একটা ক্রোমোজোম, তো কিছু বিজ্ঞানী মনে করে যে ক্রোমোজোমের বাইরে এরকম পাতলা একটা আবরণী থাকতে পারে। এই আবরণীটাকে বলা হচ্ছে পেলিকল। ওকে, এই ক্রোমোজোমের বাইরে যে পাতলা পর্দা থাকে তাকে বলা হচ্ছে পেলিকল। তাই বা বলছো? হ্যাঁ, কিন্তু আসলে পেলিকল আছে কিনা এটা এখনো প্রমাণ হয়নি, প্রুফ হয়নি। ওকে, তো ক্রোমোজোম জোড় সংখ্যায় থাকতে পারে, বিজোড় সংখ্যায় থাকতে পারে। যদি বিজোড় বা সিঙ্গেল নাম্বারে থাকে তখন তাকে বলে হ্যাপ্লয়েড। এই যে এন হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, তাহলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। আর যদি ডিপ্লয়েড মানে ডাবল হয়, জোড়া হয়ে যায়, তাহলে টয়েস এন হয়ে যাবে। তো দেখো, টয়েস এন মানে কি? ডিপ্লয়েড কোষ। এন মানে কি? হ্যাপ্লয়েড কোষ। ওকে, তো বলো তো, মানুষের ক্ষেত্রে মানুষের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম কয়টি থাকে? মানুষের ডিপ্লয়েড কোষে বা টয়েস এন কোষে ক্রোমোজোম থাকে 46টি মানুষের ক্ষেত্রে। ওকে, তাহলে হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম থাকবে কতটি? অর্ধেক। অর্ধেক মানে কি? 23টি। হ্যাপ্লয়েড কোষ কখন তৈরি হয়? ক্রোমোজোম কখন অর্ধেক হয়ে যায়? যখন মিওসিস বিভাজন ঘটে। এগুলো জানো না? বলো, না জানলে বোঝাই দেবো, সমস্যা নেই। তো এরকম একটা হ্যাপ্লয়েড কোষের নাম বলো তো। হ্যাঁ, 23 জোড়া, রাইট। 23 জোড়া বা 46টি। তাই বা জ্যোতি, মাহি, অ্যাপিস ইন্ডিকা, সাবিহা, বলো মানুষের একটা হ্যাপ্লয়েড কোষের নাম বলো যেখানে ক্রোমোজোম সংখ্যা 23টি। তোমরা একটা মানুষের হ্যাপ্লয়েড কোষের নাম বলো যেখানে ক্রোমোজোম আছে 23টি। একটা কোষের নাম বলো তো যেখানে 23টা ক্রোমোজোম আছে। আচ্ছা, তোমরা এটা বলতে থাকো। ততক্ষণে আমরা এই জিনিসটা দেখি যে কোন উদ্ভিদে কতগুলা ক্রোমোজোম আছে, কোন প্রাণীতে কতগুলা ক্রোমোজোম আছে। প্রথমেই মানুষের ক্রোমোজোম আছে 46টি। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এটা আমরা জানি। 46টি, এটাও আমরা জানি। তাহলে নেক্সট আর কিভাবে কোয়েশ্চেন হতে পারে যে 46টি ক্রোমোজোম আছে কোন প্রাণীতে? মানুষ ছাড়া আর কোন প্রাণীতে আছে? 46টি ক্রোমোজোম আছে রেশম পোকাতে। শোনো, এই পুরা চার্টের নাম্বার মুখস্থ করতে হবে না, বরং আমি যেগুলো লাগাই দিচ্ছি এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি বলো ইম্পর্টেন্ট কোনটা? মানুষে কয়টা ক্রোমোজোম থাকে? 46টি। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 46টি ক্রোমোজোম থাকে এরকম আরেকটা প্রাণীর নাম বলো। রেশম পোকা, বোম্বেক্স মরি। মনে থাকবে না? বলো, এই বৈজ্ঞানিক নামের দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখো, রেশম পোকাতে কয়টা থাকে? 46টি। মানুষে কয়টা থাকে? 46টি। ওকে, এখন মানুষের এই 46-এর উল্টা কত ভাইয়া? 46-এর উল্টা হচ্ছে 64। কাজেই 64টা ক্রোমোজোম আছে কোন প্রাণীতে? গিনিপিগ। গিনিপিগ দেখছো? এই যে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার সময় গিনিপিগের উপর করা হয়, মানুষের উপর পরীক্ষা না করে গিনিপিগের উপর পরীক্ষা করা হয়। কেন? কারণ মানুষের উপর পরীক্ষা করলে মানুষ তো মারা যেতে পারে। গিনিপিগ হচ্ছে অনেকটা খরগোশের মতো। হ্যাঁ, ওকে। শুক্রাণু ও ডিম্বাণু হ্যাপ্লয়েড কোষ।
অ্যাপিস ইন্ডিকা, ভেরি গুড। হ্যাঁ, শিল্পী শর্মা। অনন্যা দেখো, তাহলে খেয়াল করো তো, এখান থেকে যদি কোয়েশ্চেন আসে, এই চার্ট থেকে যদি কোয়েশ্চেন আসে, তাহলে এগুলো, এই তিনটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি না? হ্যাঁ। তোমাদের মানুষের 32টা দাঁত আছে, কাজেই 32টা ক্রোমোজোম আছে কার? হাইড্রার। আর হাইড্রা হচ্ছে তোমাদের একটা অধ্যায়ই আছে, একটা টপিকই আছে হাইড্রা নিয়ে, কাজেই এটাও ইম্পর্টেন্ট। হাইড্রাতে 32টি ক্রোমোজোম সংখ্যা পাওয়া যায়। হাইড্রাতে 32টা ক্রোমোজোম পাওয়া যায়, কিভাবে মনে রাখবা? ধরো কারোর সঙ্গে তোমার দেখা হলো, তোমার পছন্দের কারোর সাথে, তখন তুমি কি বলবা? হাই বলবা না? রাইট। হ্যাঁ, তখন তুমি তাকে হাই দিবা। তো হাই দেওয়ার সময় আমরা হাসি না, বলো? হ্যাঁ, হেসে হাই দেই, একটু হাসি হাসি মুখ নিয়ে হাই দেই। তো হাসলে তোমার দাঁত বের হবে, দাঁত হচ্ছে 32টা। কাজেই হাই মানে হাইড্রা, ক্রোমোজোম সংখ্যা 32টা, এভাবে মনে রাখতে পারো। ওকে, এখন গরু ছাগল, গরু ছাগল, ছাগল হচ্ছে 60টি, এটা মনে রাখবা। গরু ছাগল, সতে ছাগল শতে 60, এটা মনে রাখবা। হ্যাঁ, গরু ছাগল কয়টা? 60টা। গরু ছাগল নিয়ে একটা চমৎকার কথা আছে, ছোটবেলায় গরুর উপর অনেক রচনা লিখেছি, এই জন্য গরু চিনতে ভুল করি না, কিন্তু মানুষের উপর কোনো রচনা লেখি নাই, এই জন্য মানুষ এখনো চিনতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আসো। তাহলে এখান থেকে এই কয়েকটা আমরা সুন্দর করে পড়ব। এখন মানুষের প্রধান খাদ্য ধান, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটিভা। ধান চিবিয়ে খেতে হয়, কাজেই ধানের ক্রোমোজোম সংখ্যা 24টি। 24-এর উল্টা কত ভাইয়া? 24-এর উল্টা 42, এটা হচ্ছে গম। এটা কি ভাইয়া? গম। শিল্পী শর্মা বলেছে মাংসাশী মানে হার্বি ভোরাস। শিল্পী শোনো, কে মাংসাশী? মাংসাশী কেন লিখছো? আচ্ছা শিল্পী দেখো, এই যে তুমি অ্যাডমিশন টেস্ট দিবে না এবার, তোমাকে কিছু জিনিস শেখায় দেয়, আসো। মাংসাশী, বানান ভুল হয়েছে। শিল্পী লিখেছে মাংসাশী মানে হার্বি ভোরাস। শোনো, মাংসাশী মানে হার্বি ভোরাস, এই কথাটা সত্য নাকি মিথ্যা, মানে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? আসো আমরা একটু চেক করে দেখি। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি তখন একটা চমৎকার রেজাল্ট করতে পারবা যখন তুমি অপশন টেস্ট করতে পারবা। অপশন টেস্ট করতে পারবা। তো তোমাকে একটা অপশন দেওয়া হলো যে মাংসাশী মানে হার্বি ভোরাস, এটা সত্য কথা নাকি মিথ্যা কথা? আসো দেখি। হার্বি ভোরাস কথাটা আসছে হার্বি থেকে, হার্ব থেকে, হার্বাল থেকে। বলো তো হার্বাল কি জিনিস? বলো হার্বাল মানে কি? বলো হার্বাল কি জিনিস? হার্বাল মানে কি? হার্বাল সম্পর্কে তো আমরা সবাই জানি। হার্বাল মানে কি? এই যে এক ফাইলই যথেষ্ট, সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি হার্বাল। হার্বাল মানে গাছ গাছরা দিয়ে তৈরি, কাজেই হার্বাল মানে গাছ গাছরা। গাছ গাছরা মানে কি? লতা পাতা। লতা পাতা মানে কি? তৃণ। তো যারা হচ্ছে লতা পাতা খায়, ঘাস খায়, তাদেরকে বলা হয় হার্বিভোরাস। কাজেই আমরা তাদেরকে বলবো তৃণভোজী। যেমন গরু ছাগল, গরু ছাগল হচ্ছে হার্বিভোরাস, বুঝছো? আর মাংসাশীর আরেক নাম হচ্ছে কার্নিভোরাস। ওকে, কার্নিভোরাস কীভাবে মনে রাখবা? কার্নিভোরাস, কামড়ে মাংস ছিঁড়ে খাবে, সেটা হচ্ছে কার্নিভোরাস, ঠিক আছে? এখন মানুষ, মানুষ মাংসও খায়, আবার হার্বাল জিনিসপত্রও খায়, তাহলে মানুষ সবই খায়। মানুষকে কি বলা হয় ভাইয়া? মানুষকে বলা হয় ওমনিভোরাস। এগুলা পরীক্ষায় আসে, হ্যাঁ, এগুলা পরীক্ষায় অনেকবার আসে, সো এগুলা মনোযোগ দিয়ে পড়বা। ওমনিভোরাস হচ্ছে মানুষ সবই খায়, যা দাও অমনি খেয়ে ফেলবে, ওমনিভোরাস। কার্নিভোরাস মাংসাশী, যেমন বাঘ। আর হার্বাল লতা পাতা খাবে, হার্বিভোরাস, যেমন ছাগল, গরু। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ ফারুক হোসেন খুবই চমৎকার একটা অ্যান্সার দিয়েছে, গৃহমাছি আর ফলের মাছির মধ্যে পার্থক্য। ফারুক তুমি কিসে পড়ো? ওকে, তাহলে ক্রোমোজোমের ভৌত গঠন আমরা পড়লাম। এই ছকটা থেকে কি কি আসবে আমরা সেগুলো পড়ে ফেলছি, হ্যাঁ।
গৃহমাছি এগুলো দরকার নাই, হ্যাঁ, এগুলো কখনো দরকার নাই, তুমি চাইলে পড়তে পারো, না চাইলে নাই। গৃহমা গৃহমাছি, গৃহ মানে ঘর, বাড়ি, বাড়ি মানে 12টা ক্রোমোজোম। কিউলেক্স মশা, রুবিক্স কিউব, কিউব মানে 6, এই জন্য এদের হচ্ছে 6। এমনি মনে রাখলে রাখতে পারো, না রাখলে নাই, হ্যাঁ। গোল আলুতে 48টা আছে, এটা মনে রাখবা। আর পেঁয়াজের 16টা ক্রোমোজোম থাকে। ওকে, শেষ। এর বাইরে পড়ার দরকার নাই, তুমি চাইলে পড়তে পারো, না চাইলে নাই। ওকে, ক্রোমোজোমের ভৌত গঠন আমরা পড়ে ফেলছি। এখন বলো তো, ক্রোমোজোম আর ক্রোমাটিড কি একই? না, পুরাটা হচ্ছে ক্রোমোজোম আর এটা হচ্ছে ক্রোমাটিড। শোনো, পুরাটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমাটিড। এইটা হচ্ছে সেন্টারে থাকবে সেন্ট্রোমিয়ার, আর এরকম থাকলে সেটা হচ্ছে ক্রোমোমিয়ার। ওকে, পুরাটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমাটিড, আর তৈরি হয়েছে যেই প্রোটিন দিয়ে তাকে বলা হয় ক্রোমাটিন। ওকে, সেন্ট্রোমিয়ার ক্রোমোমিয়ার আমরা বুঝছি। সেন্ট্রোসোম সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কি ভাইয়া? এই যে মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোসোম কি বলো তো? সেন্ট্রোসোম কি? এই যে ধরো এটা একটা সেন্ট্রিওল, তো এই সেন্ট্রিওলের এখানে তরল কিছু জিনিস থাকে, সেটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ারকে একসাথে বলে সেন্ট্রোসোম। আর সেন্ট্রোমিয়ার তো আমরা বুঝতেছি কি, এই ক্রোমোজোমের মাঝখানে মিডিলে থাকবে, সেন্টারে থাকবে সেন্ট্রোমিয়ার। শেষ। মুখ্য খাস, গৌণ খাস, আমরা কি বুঝেছি মুখ্য খাস কি? এই যে এই ক্রোমোজোমের মাঝখানে প্রধান যে খাস থাকবে তাকে বলে মুখ্য খাস, আর এই যে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে গৌণ খাস। ক্রোমাটিড কি, ক্রোমাটিন কি, এটা তো বলেই দিলাম। ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, সবই বলে দিছি। শেষ। শোনো, এই যে এখানে তোমার কনফিউশন হওয়ার মতো কোনো অপশন নাই, ঠিক আছে ভাইয়া? কোনো কনফিউশন আছে বলো? বুঝো না এরকম কে কে আসো? বুঝো না এরকম কে কে আসো বলো দেখি। ওকে, তো এখন আসো, আমাদের ক্রোমোজোম কত ধরনের হতে পারে। আমরা দেখলাম যে এই যে আমাদের এটা একটা এটা একটা ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমের মাঝখানে কিছু ছোট্ট অংশ থাকতে পারে, ঠিক না? অরঞ্জিত অঞ্চল, তো এটাকে বলে সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কয়টা সেন্ট্রোমিয়ার আছে তার উপর ভিত্তি করে অ্যাপিস ইন্ডিকা মৌমাছি তোমাকে সুরাইয়া বলবো, আচ্ছা ঠিক আছে। ওকে, সুরাইয়া নাম দিয়ে রাখছো মৌমাছির, আর বলতেছো সুরাইয়া নামে ডাকতে। আচ্ছা, তো কয়টা সেন্ট্রোমিয়ার আছে তার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে কয়েকভাবে ভাগ করা হয়েছে। কি কি? মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, ডিফিউজড। দাঁড়াও, একটা কল এসেছে, কলটা ধরি, একটু দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম, তানভীর বলো। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। আচ্ছা, তোমার কত সময় লাগবে আসতে? ঠিক আছে, ওকে। তো এখন খেয়াল করো, বলো তো এ মানে কি? বায়োলজিতে এ মানে কি বলো? এটা কিন্তু আমি প্রথম দিকে একদম প্রথম ক্লাসে বলেছিলাম। এ মানে কি ভাইয়া? বলো ভাইয়া, আপু, এ মানে কি? এ মানে নাই, বায়োলজিতে এ মানে নাই। এ সেলুলার, সেল মানে কোষ। এ সেলুলার মানে হচ্ছে সেল নাই, কোষ নাই, অকোষীয়। অ্যাসিলোমেট, সিলোম নাই। অ্যাসিমেট্রি, সিমেট্রি নাই, তার মানে এ মানে নাই। অ্যাসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ার নাই। তো এমন একটা ক্রোমোজোম যেখানে সেন্ট্রোমিয়ার নাই সেটাকে আমরা বলবো অ্যাসেন্ট্রিক। মনো মানে কি ভাইয়া? মনো মানে কি? এক। এককোষী প্রাণীদেরকে কি বলে বলো তো? এককোষী প্রাণীরা হচ্ছে মনোরা জগতের অন্তর্ভুক্ত, মনে আছে তোমাদের? মনো মানে এক, এই জন্য এক কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনকে বলা হয় মিথেন। মনো, মনো থেকে আসছে মিথেন। মনো মানে এক, মনোসিলেবল, এক সিলেবল। ওকে, মনোসেন্ট্রিক মানে কি? একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকবে, এই যে এখানে দেখো একটা মাত্র সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে মনোসেন্ট্রিক। ডাই মানে কি ভাইয়া? ডাই মানে হচ্ছে দুই, কার্বন ডাই অক্সাইড,
অক্সিজেন দুইটা, এই জন্য আমরা বলি কার্বন ডাই অক্সাইড। ডাইসেন্ট্রিক মানে কয়টা সেন্ট্রোমিয়ার থাকবে? দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে। পলিসেন্ট্রিক, পলি মানে কি ভাইয়া? পলি মানে অনেক। পলি মানে কি? পলি মানে অনেক। তাহলে অনেকগুলা সেন্ট্রোমিয়ার থাকবে, এই যে অনেকগুলা মানে দুইটার বেশি থাকবে, আরও থাকতে পারে। ডিফিউজড, ডিফিউজড কি? যে সকল ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাব যে আসলে কোথায় সেন্ট্রোমিয়ার থাকবে, যেখানে কনফিউজড হয়ে যাব সেইটাই ডিফিউজড। শেষ, বুঝছো? হ্যাঁ, তাই বা যদি দুইয়ের অধিক ডাইসেন্ট্রিক তাহলে ডিফিউজড। ওকে, তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ কি ভাইয়া? মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড, একসেন্ট্রিক, সবগুলা বুঝছি। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কখন হয়? ধরো এই মনোসেন্ট্রিকের এখানে এটা ভেঙে গেল, তখন এখানে কি আর কোনো সেন্ট্রোমিয়ার আছে বলো? না। কাজেই ভেঙে গেলে অ্যাসেন্ট্রিক হয়, ভেঙে গেলে অ্যাসেন্ট্রিক হয়। এই তো সহজ কথা, এগুলাই পরীক্ষায় আসবে রে ভাই। আজকে আমরা যা যা পড়লাম বুঝো না এরকম কে কে আছে বলো তো? দেখছো, এই যে আমরা জাস্ট ওয়ার্ড মিনিংগুলো ভাঙবো, তুমি নিজেই নাম দেখে বলে ফেলবা অ্যাসেন্ট্রিক। এ মানে নাই, কাজেই এখানে কোনো সেন্ট্রোমিয়ার নাই। এটা মুখস্থ করার কিছু আছে? অ্যাসেন্ট্রিকে সেন্ট্রোমিয়ার থাকে না, এটা মুখস্থ করার কিছু আছে বলো? না। পলিসেন্ট্রিকে কয়টা থাকে? অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে, এটা মুখস্থ করতে হবে না, কারণ পলি মানেই অনেক। শোনো, তোমার বায়োলজি কঠিন লাগে, তোমার বায়োলজি কঠিন লাগে, এর কারণ কি হতে পারে জানো? এর কারণ হচ্ছে তুমি ওয়ার্ড মিনিং জানো না। বায়োলজি কঠিন লাগে এর কারণ কিভাবে বায়োলজি পড়তে হয় তুমি জানো না। কিভাবে বায়োলজি পড়তে হয় তুমি সেটা জানো না, তুমি স্টাডি মেথড জানো না, এই জন্য তোমার বায়োলজি কঠিন লাগে। অথবা তোমার বায়োলজি কঠিন লাগার আরেকটা কারণ হতে পারে, তোমাকে যেই সকল স্যার বায়োলজি পড়ায় সেই স্যাররা কঠিন করে পড়ায়। বুঝেছো? বায়োলজি, আমি মনে করি যে সায়েন্সের যত সাবজেক্ট আছে পৃথিবীতে, কঠিন কঠিন সাবজেক্ট তো সায়েন্সের, ঠিক না? অ্যাস্ট্রোনমি, কোয়ান্টাম মেকানিক্স, অনেক কঠিন ব্যাপার, ঠিক না? তো সায়েন্সের এত কঠিন কঠিন, রোবোটিক্স, এত কঠিন সাবজেক্ট, ত্রিপলি, সিএসসি, তার মধ্যে থেকে দুনিয়ার সহজ সাবজেক্টটার নাম হচ্ছে বায়োলজি। বায়োলজির থেকে সহজ কোনো সাবজেক্ট দুনিয়ায় নাই। কেন? কারণ তুমি কিচ্ছু জানতে হবে না ভাইয়া, তুমি শুধু ওয়ার্ড মিনিং জানবা, তুমি শুধু ওয়ার্ড মিনিং জানবা আর কিছু মেকানিজম জানবা। মেকানিজম মানে কিভাবে হচ্ছে ভাইয়া, কিভাবে কোষ বিভাজন হচ্ছে, কিভাবে ডিএনএ দুই ভাগ হয়ে যাচ্ছে, এরকম কিছু মেকানিজম জানবা। কিভাবে ব্লাড সার্কুলেট হচ্ছে, এরকম মেকানিজম জানবা, ওয়ার্ড মিনিং জানবা, তুমি বায়োলজির বস হয়ে যাবা, শেষ। বায়োলজির থেকে সহজ সাবজেক্ট দুনিয়ায় আর একটাও নাই। শিল্পী অনন্যা বলেছে সঠিক গাইডলাইনের অভাব। আসলেই কিভাবে পড়তে হয় তুমি জানোই না। ওকে, এই যে এখানে একটু মার্কেটিংয়ের কথা বলে ফেলি, আসো। পানির মতো সহজ কোষের গঠন। আচ্ছা দেখো, এখানে আমি বলছি পানির মতো সহজ, আমাকে বলো তো কোষের গঠনের, আজকে আমরা যে ক্রোমোজোমের ক্লাসটা করলাম, এখনো শেষ হয় নাই, আরও করব। তো এখন কথা হচ্ছে যে তুমি বোঝো না এরকম কিছু আছে ভাই, আসলেই পানির মতো তো সহজ, ঠিক না বলো? হ্যাঁ। তো আমি তো বলে দিলাম যে বায়োলজি তোমার কঠিন লাগার কারণ তুমি ভুল স্যারের কাছে পড়ো, কারণ স্যার তোমাকে সহজ করে পড়ায় না, অথবা তুমি জানো না কিভাবে পড়তে হয়। রত্না ইসলাম বলেছে ভাইয়া আপনি যখন ক্লাস করেন তখন পানির মতো সহজ লাগে, 2-3 আওয়ার পর পড়তে গেলে আর কিছু বুঝি না। কেন বুঝো না? রথপ্রিয়া বুঝো, শোনো, তুমি আমার ক্লাস করার সময় বই নিয়ে বসবা, বইয়ে আমি যেগুলো দাগায় দিব তুমিও এগুলা হচ্ছে মার্কার দিয়ে, হাইলাইটার দিয়ে দাগায় নিবা, হ্যাঁ? তাহলে দেখবা যে পরবর্তীতে পড়তে খুবই সহজ লাগতেছে। পানিকে বলে ফ্লুইড অফ লাইফ, হ্যাঁ অনন্যা। ওকে, তো এই যে আমি কিভাবে ক্লাস করাই সেটা তো তোমরা বুঝতেছো। আরেকটা ব্যাপার তোমাদেরকে দেখাই, আচ্ছা থাক পরে দেখাচ্ছি।
আমি প্রত্যেকটা ক্লাস নেওয়ার পর এমসিকিউ এক্সাম নেই, প্রত্যেকটা ক্লাস নেওয়ার পর এমসিকিউ এক্সাম নেই। তোমরা তো এটা ফ্রি ক্লাস করতেছো, এই জন্য এক্সাম দিতে পারতেছো না, কিন্তু যারা আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে পেইড ব্যাচে, তারা প্রত্যেকটা ক্লাসের পর এমসিকিউ এক্সাম দেয়, ফলে সাথে সাথে আমাদের রিভিশনও কমপ্লিট হয়ে যায়। আর তুমি যদি কোনো কিছু না বুঝো, তুমি সরাসরি আমার থেকে সলিউশন নিতে পারবা বা আমাকে কোয়েশ্চেন করতে পারবা। এখন শোনো ভাইয়া, বায়োলজিতে, আচ্ছা আমি তো বায়োলজি পড়াচ্ছি, তো কথা হচ্ছে যে অনেক অনেক স্যার আছে, অনেক বিখ্যাত স্যার আছে, অনলাইনেও আছে, অনেক ভালো পড়ায়। তো এই সকল স্যারদের রেখে তুমি কেন বায়োলজি ভাইয়ার কাছে পড়বা, বায়োলজি ভাইয়ার কাছে কেন পড়বা? এর কারণ হচ্ছে ভাইয়া, যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা কম, এখানে খুবই কম স্টুডেন্ট আমার কাছে পড়ে। আমি অত বেশি হাজার হাজার স্টুডেন্ট ভর্তি নেই না। আমি চিন্তা করেছি যে এবার মাত্র 100 স্টুডেন্ট নেব, এখনও 100 পূরণ হয় নাই, কিছু সিট বাকি আছে। তো এই 100 জনের সাথে তো আমি কন্ট্যাক্ট রাখতেই পারবো, ঠিক না বলো? 100 জনের সাথে কন্ট্যাক্ট রাখা খুব বেশি কঠিন না। এই 100 জনের সাথে আমি নিয়মিত ফোনে কন্ট্যাক্ট করব, তাদের খোঁজ খবর নিব, ইভেন তাদের ফ্যামিলির সাথেও কথা বলবো যে আপনার ছেলে ঠিকমতো পড়তেছে কিনা, আপনার মেয়ে ঠিকমতো পড়ে কিনা। তার মানে এই যে শিল্পী শর্মা একটু আগে বললো যে গাইডলাইনের অভাব, গাইডলাইন কোথায় পাবা ভাইয়া? একজন বড় ভাইয়ের কাছে পাবা, একজন বড় আপুর কাছে পাবা, যে একটা ভালো অবস্থানে আছে, যে অ্যাডমিশন টেস্টে ভালো করেছে, যে, বুঝেছো? তোমরা জানো যে আমি অ্যাডমিশন টেস্টে জাতীয় মেধায় 6th হয়েছিলাম, সারা বাংলাদেশে ষষ্ঠ হয়েছিলাম, আমার স্কোর ছিল 300-র মধ্যে 293। এখন পড়াশোনা করতেছি ঢাকা ডেন্টাল কলেজে। এটা বাংলাদেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বড় ডেন্টাল কলেজ। ওকে, সো আমি তোমাদেরকে সরাসরি গাইডলাইন দিব, সরাসরি আমার সঙ্গে ইন টাচে থাকতে পারবা, কেয়ারে থাকতে পারবা, ঠিক আছে? এই জন্য তোমাদের ফুল বায়োলজি কোর্সে এখন ডিসকাউন্ট অফারে ভর্তি চলতেছে। অফারটা বলবো, এইচএসসি 25 ব্যাচ, তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের আজকের মধ্যে যারা ভর্তি হবা তারা 2,999 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আজকের মধ্যে ভর্তি হইলে 2,999 টাকা, হ্যাঁ? কিন্তু তুমি যদি কালকে ভর্তি হও তাহলে এটা হয়ে যাবে 3,999। আর এইচএসসি 26 ব্যাচ, তোমাদের কোর্স ফি 3,999, এটা শুধুমাত্র আজকের জন্য। কিন্তু তুমি যদি আজকের পরে ভর্তি হও তাহলে হয়ে যাবে 4,999 টাকা। ওকে, আর একটা কথা, তুমি বলতে পারো যে ভাইয়া আমার তো এত টাকা একসাথে দেওয়া পসিবল না। কোনো সমস্যা নাই, তুমি মান্থলি পে করবা, তুমি প্রতি মাসে মাসে পে করবা। প্রতি মাসে মাসে কত পে করবা? 1,000 টাকা করে। আমরা 5 থেকে 7 মাসের মধ্যে বায়োলজি কমপ্লিট করে ফেলবো। 25 ব্যাচের লাগবে 5 মাস, 26 ব্যাচের লাগবে 7 মাস, এটা আমি ধরে রাখছি। এর আগেও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। 25 ব্যাচের হচ্ছে 5 মাস, আর 26 ব্যাচের 7 মাস। আসলে 7 মাসই লাগবে ব্যাপারটা এমন না, এর অনেক আগেই শেষ হয়ে যাবে আশা করি। অবসমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? আসো, আমরা কোষো এর গঠনের ক্লাস করতেছি। শোনো তো, যারা ভর্তি হবা তারা এই যে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই নাম্বারে পেমেন্ট করিও বা সরাসরি আমাকে কল দিতে পারবা, আমাদের টিম কল ধরবে, আমিও কথা বলতে পারবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা পরের টপিকে চলে আসি। শোনো, এই অফার কিন্তু শুধুমাত্র আজকের জন্য, আজকেই লাস্ট অফার। এই অফার শুধুমাত্র আজকের জন্য, কারণ এতদিন থেকে যারা ভর্তি হও নাই, অফার নেও নাই, সেটা তোমাদের ব্যর্থতা। আজকেই এই অফারের লাস্ট ডেট, এটা অনেক দিন থেকে ছিল, কালকে থেকে 1,000 টাকা বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি পড়লাম ভাইয়া? সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। কিন্তু এখন আমরা শিখব সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, মানে সেন্ট্রোমিয়ার কোন জায়গায় অবস্থান করতেছে। দেখো, সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে, দেখো এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার, মাঝখানে মানে হচ্ছে মেটা, হ্যাঁ? মেটা মানে হচ্ছে মাঝখানে, মেটা মানে মধ্য, মেটা মানে কি ভাইয়া? মধ্য। সো মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক, মধ্য। তারপরে এটা কি মাঝখানে না, এটা একটু সাইডে। শোনো, মাঝখানে হইলে তো এই ক্রোমোজোমটা এরকম বড় হইতো, ঠিক না? তার মানে এটা একটু সাইডে, তার মানে এটা
একটু মাঝখানের কাছে, কিন্তু মাঝখানে না, সাব মেটাসেন্ট্রিক, মাঝখানের কাছে। মেটা মানে কি মাঝখানে, সাব মেটাসেন্ট্রিক মানে কি মাঝখানের একটু কাছে, হ্যাঁ, উপমধ্যকেন্দ্রিক। ওকে। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? অ্যাক্রোসেন্ট্রিক দ্বারা বোঝাচ্ছে যে এই যে এটা আরও সাইডে চলে আসছে, দেখো এই যে একটা বাহু বিশাল বড় থাকবে, একটা বাহু খুবই অল্প পরিমাণে থাকবে। টেলোসেন্ট্রিক একটু আগেই আমরা পড়লাম। টেল মানে কি ভাইয়া, বলো তো, বলো তো টেল মানে কি? টেল মানে হচ্ছে লেজ। তাহলে লেজের দিকে যেটা থাকবে, টেলের দিকে যেটা থাকবে, দেখো এই যে টেলের দিকে, এটা হচ্ছে লেজ, লেজের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে। তো পরীক্ষায় তোমার কি কোয়েশ্চেন আসবে যে মেটাসেন্ট্রিক দেখতে কেমন, সাব মেটাসেন্ট্রিক দেখতে কেমন, অ্যাসেন্ট্রিক দেখতে কেমন, টেলোসেন্ট্রিক দেখতে কেমন? এটা খুবই সহজ করে আমরা মনে রাখবো, একটা সিরিয়াল দিয়ে মনে রাখবো। কি সিরিয়াল? ভি এল জে আই, ভি এল জে আই, ভি এল জে আই। ওকে। এই যে মেটাসেন্ট্রিক, এই যে সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ওকে। ভি এল জে আই, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। যারা মুখস্থ করে ফেলবো, আর কনসেপ্ট তো আমরা বুঝলাম, ঠিক আছে? পরীক্ষায় এগুলাই আসবে, আর ভিতরে অত কিছু আসবে না, ঠিক আছে? সাব মেটাসেন্ট্রিকের আকৃতি কেমন দেখতে? এল এর মতো, এটাই পরীক্ষায় আসবে। ভিএল জে আই, ভিএল জি, অনন্যা ভিএল জি দিয়ে মনে রাখছে। ওকে, ঠিক আছে। এখন ক্রোমোজোম আবার দুই ধরনের, অটোসোম, সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম, সেক্স মানে কি বলো তো ভাইয়া? লিঙ্গ। সেক্স মানে কি? লিঙ্গ। লিঙ্গ মানে কি? পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? সেক্স কি হয়? মেল আর ফিমেল। ওকে। তো একটা নতুন বেবি, ধরো আমি বিয়ে করলাম, আমার বাচ্চা কাচ্চা হবে, তো আমার বেবিটা মেল হবে নাকি ফিমেল হবে, সেটা যেই ক্রোমোজোম নির্ধারণ করে তাকে বলে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে এক জোড়া। মানুষের ক্ষেত্রে কয় জোড়া? সেক্স ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে এক জোড়া। আর সেক্স ক্রোমোজোমের বাইরে যে ক্রোমোজোমগুলো থাকে সেটাকে বলা হয় অটোসোম। অটোসোম, ঠিক আছে? ওকে। তাহলে এগুলা যদি হয় এক জোড়া মানে দুইটা, তাহলে অটোসোম হবে 44টা। কেন? কারণ টোটাল মিলে হবে 46, 23 জোড়া, ঠিক না? পরীক্ষায় এগুলাই কোয়েশ্চেন আসবে যে অটোসোম, মানুষের অটোসোম কত জোড়া? 22 জোড়া বা 44টি। সেক্স ক্রোমোজোম কত জোড়া? দুইটি, এক জোড়া। সেক্স ক্রোমোজোমগুলো কি কি? পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, এই যে এক জোড়া। আর মহিলার ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম, স্ত্রীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স। ওকে। হ্যাঁ, এগুলো তো আমরা জানি। শেষ। ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোম কি নিয়ে গঠন হয়েছে? ক্রোমোজোম তিনটা জিনিস নিয়ে গঠন। কী কী নিয়ে গঠন হয়? দুইটা জিনিস, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। শোনো, ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। আসো এটা আমরা এইখান থেকে দেখি, ক্রোমোজোম কী কী জিনিস নিয়ে গঠন হতে পারে? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, কিছু আয়ন, কিছু এনজাইম। মেনলি হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। ওকে। তো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, ডিএনএ, আরএনএ। ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। আর প্রোটিনগুলো কি? অনেক ধরনের প্রোটিন থাকতে পারে, মেনলি হিস্টোন প্রোটিন। প্রধানত কোন প্রোটিন ক্রোমোজোমের গঠনে হেল্প করে? হিস্টোন প্রোটিন, ঠিক আছে? ধাতব আয়ন আর কিছু এনজাইম থাকবে। ডিএনএর জন্য থাকবে ডিএনএ পলিমারেজ, আরএনএর জন্য আরএনএ পলিমারেজ। ওকে, এরকম। হ্যাঁ প্রিয়া, এক্স 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 ওয়াই, ঠিক আছে। ক্রোমোজোমের কাজ কি? আসো ক্রোমোজোমের কাজ কি, এটা পরীক্ষা আসতে পারে। ক্রোমোজোম বংশগতি। বংশগতি মানে কি? বাবার মতো ছেলে হবে, মায়ের মতো ছেলে হবে, মেয়ে হবে, এগুলাই। আচ্ছা, বংশগতির ধারণ ও বাহন, ধারক ও বাহক। কোষ বিভাজনে হেল্প করে, জিন ধারণ করে, জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। সেক্স ক্রোমোজোম সেক্স নির্ধারণ করে।
সহজ কথা, ঠিক না? এই ক্রোমোজোমের কাজ পারবা না বলো? ওকে, আরেকটা স্পেশাল ব্যতিক্রমধর্মী ক্রোমোজোম আছে, তাকে বলে বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? ভুট্টাতে এবং উলট চণ্ডালে। শেষ। উলট চণ্ডাল করে কি জানো? গেটে বাত, আর্থ্রাইটিস বা গেটে বাত, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, এটাকে বলতেছে গেটে বাত। এই গেটে বাতের ওষুধ তৈরি করা হয় উলট চণ্ডাল থেকে, ঠিক আছে? উলট চণ্ডালে এই যে একটা স্পেশাল ক্রোমোজোম পাওয়া যায়, তাকে বলে বি ক্রোমোজোম। আর কোথায় পাওয়া যায়? ভুট্টাতে। শেষ। ফারদিনের ওয়াইফ নাই? ও, ওয়াইফাই নাই। আচ্ছা, ঠিক আছে। বুঝো, এ পর্যন্ত বুঝো নাই কে কে? আমরা নেক্সট ক্লাসে ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়ব। ক্রোমোজোমের রাসায়নিক গঠন বলতে কি, এই যে এগুলা দেখো, এখানে খুবই জটিল একটা ছবি দেওয়া আছে। পোলাপাইন বুঝে না, কেন বোঝে না কে জানে, কিন্তু এটা খুবই সহজ একটা ফিগার। আমি সুন্দর করে গত ক্লাসে বুঝাই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে, দেখো শোনো, আমাদের ক্লাস হয় 3 দিন, শনি, সোম, বুধবার। শোনো, এই যে তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি না, এগুলো কিন্তু আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাস। তোমাদেরকে যে এখন ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এটা পেইড ব্যাচের ক্লাস। শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য আমি ফ্রিতে নিচ্ছি, যাতে করে তোমরা দেখে বুঝো যে আসলেই বায়োলজি ভাইয়া কেমন ক্লাস নেয়, ঠিক আছে? আর এই অধ্যায়টা করার পর সাধারণ সম্ভবত আমরা ক্লাস অফ করে দিব, তারপর শুধু পেইড ব্যাচে ক্লাস হবে। শনি সোম বুধ কখন ক্লাস হয় বলো তো? রাত 9টা 10-এ। ওকে, শনি সোম বুধ রাত 9টা 10-এ। আর এখন যে ক্লাসটা নিলাম, এই ক্লাসের উপর স্পেশাল এমসিকিউ এক্সাম হবে আমাদের পেইড ব্যাচে, পেইড গ্রুপে, হ্যাঁ? তো এটা ফ্রি ক্লাস করার জন্য তোমরা করতে পারতেছো না, আচ্ছা সমস্যা নেই। সো আমরা নেক্সট ক্লাসে এই যে এই ক্লাস এটা পড়বো, এটা হবে সোমবার রাত 9টা 10-এ। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট বায়োলজি ভাইয়া সার্চ করবা, তারপর পেজে ভিজিট করবা, শেষ। ওকে। আর তাছাড়া শোনো, আমাদের কিন্তু বায়োলজি ভাইয়া ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? এই যে বায়োলজি ভাইয়া লিখে সার্চ করবা, তাহলে এই যে বায়োলজি ভাইয়া ইউটিউব চ্যানেল চলে আসবে। এখানে দেখো, এই যে আমি কিন্তু প্লেলিস্ট করে রাখছি। এই যে কোষের গঠন, এটা 2টা ক্লাস আপলোড দিছি, বাকিগুলোও আপলোড দিব। নগ্নবীজি আবৃতবীজি পুরোটা আমি আপলোড করেছি। জীব প্রযুক্তি, তারপর হাইড্রা, প্রাণীর আচরণ, জিনতত্ত্ব বিবর্তন, এই অধ্যায়গুলো আমি সম্পূর্ণ A to Z আপলোড করেছি, হ্যাঁ? একদম এভাবেই ভেঙে ভেঙে সব কিছু পড়াইছি। সো তোমরা এগুলো দেখে নিতে পারো বায়োলজি ভাইয়া থেকে, তোমার ফ্রেন্ডদেরকেও বলতে পারো। আর একটা কথা, তোমরা এত কিপটা কেন? তোমরা এত কিপটা কেন? তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করো না, লাইভ ক্লাস শেয়ার করো না, ফ্রেন্ডদেরকে বলোও না যে বায়োলজি ভাইয়াতে ক্লাস হয়, সুন্দর ক্লাস হয়, সবাই আসো। বলো না কেন? সবাইকে বলবা, হ্যাঁ, ফ্রেন্ডদেরকে বলবা। তোমরা যত বেশি স্টুডেন্ট ক্লাস করবা, তত আমার ক্লাস নিতে আগ্রহ হবে। যদি তোমরা 50 জনের মতো ক্লাসে অ্যাটেন্ড করো, তাহলে আমি তোমাদেরকে কোষের গঠনের পরে আরেকটা অধ্যায় কমপ্লিট করাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? যদি আমাদের লাইভ ক্লাসে 50+ স্টুডেন্ট হয়, তাহলে আমি কোষের গঠনের পরে এই অধ্যায়টা শেষ করার পরে আরেকটা অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করাই দেবো A to Z। ওকে। আর যেটা বলতেছিলাম, যে আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবা, দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ তুমি আজকে ভর্তি হও আর কালকে ভর্তি হও। ভর্তি লেটে ভর্তি হইলে ভাইয়া তোমারই লস, লেটে ভর্তি হইলে তোমারই লস, কারণ তুমি বাকি প্রিমিয়াম যে সার্ভিসগুলো আছে সেগুলো পাচ্ছ না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ? এই আরেকটা কথা, তোমরা রিভিউ দাও না কেন? তোমরা বায়োলজি ভাইয়া গ্রুপে রিভিউ দিবা, রিভিউ পোস্ট করবা, ঠিক আছে? পোস্ট করলে তো ভালো লাগে, আমারও ভালো লাগে, অন্য স্টুডেন্টরাও দেখে, তারাও ক্লাসে জয়েন করবে, ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, হ্যাঁ?